অনেক দিন আগে বলেছিলাম আমি অনেক ছিলাম শোনা কথা। সুমেধা এবং রাজর্ষি এক প্রাণোচ্ছল বিবাহিত দম্পতি। তাদের দুজনেরই বয়স কম এবং তারা দুজনেই অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে। ওদের বেশ কিছু শখ আছে, আর তার মধ্যে অন্যতম শখ হলো বাইক নিয়ে রাইডে যাওয়া। কাছে এবং দূরে মিলিয়ে তারা ইতিমধ্যেই বেশ কিছু রাইড করে ফেলেছে। ঠিক এই শখের কারণেই রাজর্ষি আর সুমেধা একদিন এক বাইকিং গ্রুপের সাথে বেরোলো রাইড করতে। ওদের বাহন বাজাজ ডমিনার 400 ধুলো উড়িয়ে ওদের দুজনকে নিয়ে রাস্তায় নামলো। ওদের গন্তব্য তাজপুরের মনোরম সমুদ্র সৈকত। সময়টা 2024 সালের অগস্ট মাস। ঠিক ভোর 6টায় সুমেধা আর রাজর্ষি ওদের বাইক নিয়ে পৌঁছলো ডানলপ মোড়ে। এখানেই আসবে গ্রুপের বাকি সবাই, আর ওরা রওনা দেবে তাজপুরের উদ্দেশ্যে। প্ল্যান ছিল এই রকমই। বাইকিং গ্রুপের বাকি সদস্যরা এসে পৌঁছতেই বালি ব্রিজ ধরে হই হই করে শুরু হলো ওদের বাইক রাইড। কথা ছিল কোলাঘাট পর্যন্ত বাইক চালাবে সুমেধা, আর তার পিলিয়ন রাইডার হিসেবে অর্থাৎ পিছনের সিটে বসে ওই পথটুকু যাবে রাজর্ষি। তার কারণ সেদিন রাজর্ষিকে ওর অফিসের বেশ কিছু কল নিতেই হতো। ফোনে একটানা কথা বলতে হবে জেনেই রাজর্ষি সেদিন তার রাইডের প্রথম ভাগে বাইক চালানোর ঝুঁকি নিতে চায়নি। বেশ ভালোভাবেই ওরা এসে পৌঁছলো কোলাঘাটে। এখানে সবাই মিলে করলো ব্রেকফাস্ট সেরে সবাই যখন কোলাঘাট থেকে বেরোতে যাবে, ঠিক তখনই রাজর্ষির ফোনে এলো একটা কল। তার এই কলটা এসেছিল অফিস থেকে। সেই ফোন কলে জানানো হলো যে রাজর্ষিকে একটা ছোট্ট অনলাইন মিটিং জয়েন করতেই হবে। চাকরির ক্ষেত্রে এই সব দিক বুঝেই চলতে হয়। তাই রাজর্ষি আর সুমেধা ঠিক করলো যে অনলাইন মিটিংটা ওরা কোলাঘাটেই করে নেবে, আর তারপর রওনা হবে ওদের গন্তব্যের দিকে। আর ঠিক এই কারণেই ওরা ওদের গ্রুপের বাকিদের বলল এগিয়ে যেতে। মিটিং শেষ হলেই ওরা আবার রাইড শুরু করবে। কথা ছিল এই অনলাইন মিটিংটা হবে কিছুক্ষণ, কিন্তু কথায় কথায় সেই মিটিং চলল পাক্কা 40 মিনিট। এবার রাজর্ষি সুমেধাকে বলল যে বাকি রাস্তাটুকু রাজর্ষি বাইক চালাবে, আর সুমেধা হবে তার পিলিয়ন রাইডার। যেমন ভাবা তেমন কাজ। রাজর্ষি আর সুমেধার বাইক পথ ঘাট চিরে এগিয়ে যেতে লাগলো তাজপুরের দিকে। সুমেধা হেডফোনে গান শুনতে শুনতে উপভোগ করছিল রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য। প্রায় 1 ঘন্টা একটানা বাইক চালানোর পর রাজর্ষির মনে হলো যে এবার একটু চা খাওয়া দরকার। সুমেধা রাজর্ষির এই দরকারের দিকে সায় দিল, কারণ তারও ইচ্ছে করছিল একটু চা খেতে। কিছুটা পথ এগোনোর পর একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল ওদের। যথারীতি সেই দোকানের সামনে বাইক পার্ক করা হলো। বেশ কিছুটা নিশ্চিন্ত হয়েই ওরা বসলো দোকানের বাইরে রাখা কাঠের বেঞ্চে। ওরা যখন কাঠের বেঞ্চে বসলো তখন দেখলো এক মহিলা সেই দোকানের বাইরেটা ঝাঁট দিচ্ছে। দেখে বোঝা যায় যে মহিলা ওই দোকানে কাজ করে। সুমেধার কিন্তু এই মহিলার ঝাঁট দেওয়া দেখে একটু খটকা লাগলো, কারণ মহিলার কাজ করার ভঙ্গিমায় কেমন যেন অদ্ভুত একটা তাড়াহুড়ো ছিল। ঠিক যেন সে ঝাঁট দিয়ে পালাতে পারলে বাঁচে। আর ঠিক হলোও তাই। ঝাঁট দেয়া কোনো মতে শেষ করেই মহিলা বেশ তড়িঘড়ি প্রায় দৌড়ে দোকান সংলগ্ন বাড়িটিতে ঢুকে গেল। এই চায়ের দোকানের ভিতরে ছিল এক মাঝবয়সী মহিলা এবং এক মাঝবয়সী পুরুষ। চেহারা দেখে আন্দাজ করা যায় যে এই দোকানটি সম্ভবত এদের দুজনেরই। রাজর্ষি চায়ের অর্ডার দিতে গেলে এই দোকানের লোকটি তাকে বেশ গম্ভীরভাবে প্রশ্ন করল, এখানে কেন এসেছেন? অকারণ এই দুর্ব্যবহার দেখে সেও ছেড়ে দেওয়ার পাত্রী না। সুমেধা বলল, চায়ের দোকানে চা খেতে এসেছি, চায়ের অর্ডার দিচ্ছি, আপনারা চা দিন, আমরা চা খেয়ে চলে যাব। চায়ের দোকানের পুরুষ এবং মহিলা কিন্তু ওদের হাবে ভাবে বুঝিয়েই দিচ্ছিল যে রাজর্ষি এবং সুমেধার উপস্থিতিতে তারা খুব একটা খুশি নয়। তড়িঘড়ি রাজর্ষিদের দিকে 2 ভাঁড় চা এগিয়ে দিয়ে দোকানের ওই মহিলাও চলে গেল পাশের বাড়িটিতে। দোকানের লোকটিও চলল মহিলার পিছু পিছু, কিন্তু যাওয়ার আগে সে সুমেধার উদ্দেশ্যে বলে গেল, চায়ের দামটা সামনে রেখে চলে যাবেন। দোকানের এই পুরুষ এবং মহিলার ব্যবহার কিছুটা অদ্ভুত হলেও সেই ব্যবহারকে তেমন একটা গুরুত্ব দিল না রাজর্ষি বা সুমেধা কেউই। ওরা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলো, টুকটাক গল্পও করলো। এই যে সময়টুকু, এর মধ্যে সেই দোকানের কেউই কিন্তু আর একবারের জন্যেও বাইরে এলো না। আর এই ব্যাপারটা খেয়াল হওয়া মাত্রই সুমেধার মাথায় এলো আরও একটা বিষয়। এই চায়ের দোকানের সামনের রাস্তায়
ওরা ছাড়া আর একটাও জনপ্রাণী নেই, না আছে একটা গাড়ি ঘোড়া। আমরা দেখতে অভ্যস্ত যে চায়ের দোকানের আশেপাশে কিছু কুকুর ঠিক ঘোরাফেরা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই দোকানের আশপাশে একটা কুকুর পর্যন্ত ছিল না। বিষয়টা একটু অদ্ভুত হলেও সুমেধা কিন্তু ব্যাপারটাকে খুব একটা আমল দিল না। ও আর রাজর্ষি আবার ওদের বাইক স্টার্ট করলো। এবার আর কোথাও থামাথামি নয়, সোজা যাওয়া এবার তাজপুরে। কিন্তু এবার ঘটলো আরও একটা অদ্ভুত জিনিস। বাইকটা বেশ কিছুক্ষণ চলার পর ফিরে ফিরে আসতে লাগলো সেই চায়ের দোকানের সামনে। সুমেধা আর রাজর্ষি বুঝতে পারলো যে একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু সেই গন্ডগোলটা যে কি সেটা ওরা কিছুতেই ধরতে পারলো না। এভাবেই কেটে গেল পাক্কা 1.5 ঘন্টা। রাস্তা বদলায়, হাওয়া বদলায়, কিন্তু ওদের গন্তব্যে যাওয়ার রাস্তা আর ওরা খুঁজে পায় না। বাইক বারবার ফিরে আসতে থাকে সেই নিঝুম চায়ের দোকানের সামনে। দিনের আলোয় এই গোলক ধাঁধায় আটকে পড়ে মাথা যেন দুলে উঠতে লাগলো ওদের দুজনের। ওদের সঙ্গে যে ঠিক কী ঘটছে সেটা অনেক ভেবেও ভাবনার কোনো তল খুঁজে পেল না ওদের দুজনের কেউই। এই মায়া জালে আটকে ওরা আবার যখন সেই চায়ের দোকানের সামনে ঘুরে ফিরে এলো, তখন ওদের সামনে এলো নতুন আরেকটা ব্যাপার। সুমেধা এবং রাজর্ষি এবারে দেখল দোকানের সেই 3 জন মানুষ দাঁড়িয়ে আছে এবং সম্মোহিতের মতো তাকিয়ে আছে ওদেরই দিকে। ওদের 3 জনেরই মুখে লেগে আছে রহস্যময় এক হাসি। সুমেধা আর রাজর্ষি কিন্তু কোনো কথাই বলতে পারল না। চিন্তা ভাবনা করার শক্তিও যেন ওরা আস্তে আস্তে হারিয়ে ফেলছিল। কিন্তু ঈশ্বর যার সঙ্গী, যে কোনো দুর্যোগেরই তাকে আটকে দেওয়া একটু কঠিন। প্রায় বিদ্যুৎ চমকের মতন করে সুমেধার মনে পড়ল তার সঙ্গের স্লিং ব্যাগটিতে আছে তার ইষ্ট দেবতা জগন্নাথ দেবের ছোট্ট একটা মূর্তি। সেই সঙ্গেই ব্যাগে আছে কাল ভৈরব এবং মা কালীর ছবিও। কথাটা মনে পড়া মাত্রই সুমেধা সেই ব্যাগটা নিজের বুকে চেপে ধরল। মনের জোর একত্রিত করে সুমেধা পাঠ করতে শুরু করলো হনুমান চালিসা। গলার জোরে মন্ত্রপাঠ শুরু করতেই রাজর্ষি নতুন করে চালিয়ে দিল তার বাইক। মন্ত্র পাঠ করা বজায় রাখলেও সুমেধা অনুভব করল ওর কোমর থেকে পা পর্যন্ত শরীর একটু একটু করে অবশ হয়ে আসছে। ওকে যেন ঘিরে ঘিরে ধরছে অদ্ভুত এক। কিন্তু এর পরেও সুমেধা তার মন্ত্রপাঠ থামালো না। কোনো অজানা এক শক্তির সঙ্গে সুমেধা চালিয়ে যেতে লাগলো তার লড়াই। এভাবে আরও বেশ কিছুটা সময় কাটার পর হঠাৎই যেন হুঁশ ফিরে এলো রাজর্ষি ও সুমেধার। ওরা দেখলো যেন কখন নিজেদেরই অজান্তে ওরা দুজনে পৌঁছে গিয়েছে কাঁথি মোড়ে। কাঁথি মোড় পৌঁছতেই ওদের দুজনের ফোনেই ঢুকতে লাগলো অজস্র মিসড কল নোটিফিকেশন, আর আসতে লাগলো বাকি গ্রুপ মেম্বারদের ফোন কল। রাজর্ষির বন্ধুরা জানালো যে বারবার ওদের দেরি হওয়া দেখে তারা ফোন করেছে, কিন্তু একটি বারের জন্যেও সেই ফোনে ওদের নাগাল পায়নি। প্রতিবারই শুনতে হয়েছে, The number you are trying to call is currently not reachable. Please try again later. কোলাঘাট থেকে কাঁথি পৌঁছতে একটানা বাইক চালালে সময় লাগে 1.5 ঘন্টা, কিন্তু রাজর্ষিদের সেই জায়গায় সময় লেগেছিল 3.5 ঘন্টা। কিভাবে যে সেদিন কি হয়েছিল সেটা অনেক ভাবনা চিন্তা করেও ওদের দুজনের কেউই বুঝতে পারেনি। ভালোয় ভালোয় কাঁথি মোড়ে পৌঁছে গেলেও সুমেধার মনে হতে লাগলো তার দেহে সে আর কোনো জোর পাচ্ছে না। তার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত হচ্ছিল অসহ্য ব্যথা। মনে হচ্ছিল যেন তার 2 চোখ জুড়ে নেমে আসছে ঘুম। তবু মনের জোরে এবং বাকি বন্ধুদের সহযোগিতায় সুমেধা নিজেকে শক্ত রাখতে পেরেছিল। শেষমেশ রাজর্ষিরা পৌঁছে গিয়েছিল তাজপুর। সুমেধা উপলব্ধি করে যে তার ঈশ্বরের উপস্থিতিই হয়তো সেই চায়ের দোকানের অদ্ভুত মানুষগুলো সহ্য করতে পারেনি। কিন্তু একটা প্রশ্ন এরপরে উঠে আসে, ওই চায়ের দোকানের মানুষগুলো কি সত্যিই এই দুনিয়ার এই জগতেরই মানুষ, নাকি তারা অন্য কোনো অপার্থিব জগতের অংশ? কি ভাবছেন আপনি? রক্ত মানুষের মানুষগুলোকে দেখার পরেও এই প্রশ্ন উঠছে কেন? প্রশ্ন উঠছে তার কারণ সুমেধা ওই চায়ের দোকানটার খোঁজ পরবর্তীকালে করলেও দোকানটির কোনো হদিশ তারা পায়নি। এমনকি সুমেধা গুগল ম্যাপে খোঁজার পরেও খুঁজে পায়নি এই দোকানটিতে যাওয়ার রাস্তাটিও। আজকের শোনা কথার কথক আমি ঝিলাম গুপ্ত, আর যে ঘটনাটি আপনারা এতক্ষণ শুনলেন সেটি আমাকে শুনিয়েছেন সুমেধা চ্যাটার্জি।
বেলঘরিয়া নিবাসী সুমেধা পেশায় একজন অঙ্কের শিক্ষিকা এবং তিনি বর্তমানে একটি স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন। তাজপুর যাওয়ার পথে এই অদ্ভুত এবং অবিস্মরণীয় ঘটনাটির সাক্ষী ছিলেন তিনি নিজেই। এই ঘটনার রহস্য তিনি অনেক ভেবেও বার করতে পারেননি। এই ছিল আজকের এপিসোড। ভিডিও অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আজকের এপিসোড সম্পর্কে আপনার মতামত। আর হ্যাঁ, যদি আজকের এপিসোড সম্পর্কে আপনার কোনো বিজ্ঞানভিত্তিক মতামত থাকে তবে সেটা জানাতেও একেবারে ভুলবেন না। আমি সকলের কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা নতুন খবরও দিয়ে যাই, আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আসছে আমার লেখা নতুন ভূতের ও ভয়ের গল্পের বই ধাপ্পা। পাওয়া যাবে দ্য ক্যাফে টেবিল প্রকাশনের 382 নম্বর স্টলে। আপনারা সবাই আসবেন, বইটি নেড়েচেড়ে দেখবেন, অনুরোধ রইল। আপনার কাছেও কি আছে এমন কোনো অভিজ্ঞতা বা অন্যের থেকে শুনেছেন এমন কোনো শোনা কথা যা আপনি আমার মাধ্যমে শোনাতে চান অন্যদেরকে? তাহলে মেল করুন jilamguptapersonal@gmail.com। আমি শোনাবো আপনার শোনা কথা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনার চোখ রাখুন, কান রাখুন শোনা কথায়, কারণ বাকি শোনা কথাগুলো শুনতে হবে তো, কারণ ভয়ের শুরু এখান থেকেই। নমস্কার।